শান্তি দেবীর দুই ছেলে রতন ও সুকান্ত। রতন পুরো পরিবার সামলালেও সুকান্ত পরিবারের বেলায় উদাসীন ও অলস। এই নাও মা তোমার ওষুধ। বাবা রতন, তুই এসেছিস? সকাল থেকে ওষুধ নেই। ওষুধ না খেলে শরীরটা খারাপ করে। আমি তো সুকান্তর কাছে টাকা দিয়ে গেলাম। সুকান্তের কথা আর বলিস না, সারাদিন ঘুরে বেড়ায়। এভাবে তো আর হয় না মা, ও বড় হয়েছে, এখনো ওকে বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো। ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। আমি কি শিক্ষা দেব? তুমি ভেবে দেখো কি শিক্ষা দিতে পারো। এ কি মা, এত রাতে তুমি আমার ঘরে কি করছো? সেটা পরে জানলেও হবে। তুই এত রাত করে বাড়ি ফিরলি কেন? এত রাতে কি করেছিস? তেমন কিছু না, বাজারে একটু আড্ডা দিচ্ছিলাম বন্ধুদের সাথে। তোকে যে সকালে আমার ওষুধটা আনতে বলেছিলাম, তা এনেছিস? না মা, আসলে আমি একদম ভুলে গেছি। রতন আজকে চেঁচামেচি করেছে, আর ওষুধ তো নিজেই এনেছে, কিন্তু তুই কি একটু শুধরাবি না? তোমাদের এত কথার জন্যই বাড়িতে দেরি করে এসেছি, সেই কথা শুরু করে দিলে ধুর, ভালো লাগে না। এমন করলে তোকে কিন্তু পস্তাতে হবে। পস্তাতে হলে পস্তাবো, তুমি যাও তো এখন এখান থেকে, যাও যাও। শান্তি দেবী কথা বাড়ায় না, সেখান থেকে শান্তি দেবী চলে যায়। কানাই ও রতন দুজনে বন্ধু, দুজনে মিলে একটা ব্যবসা পরিচালনা করে। কি হয়েছে রে রতন, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি করব কিছুই যে বুঝতে পারছি না। মা অসুস্থ, ভাই সংসারের দিকে মন নেই, সংসার চালাতে হিমশিম খাচ্ছি। তোমাকে এত করে বললাম ব্যবসা বাড়াও, সেটা তো শুনছো না। আমি যেটুকু জমি পাবো সেটুকু বন্ধক রেখে টাকা এনে তোমাকে দিয়েছি ব্যবসার জন্য, এখন নতুন করে আর কি করব বলো তো? তোমার ভয়ে যেহেতু সংসারে কোনো মন নেই, তার জমিটুকু নিজের করে নেও। কি বলো, মা কি রাজি হবেন? আরে বলবে, তোমার ভাইকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এমনটা করেছো, পরবর্তীতে তো জমি আবার ফিরিয়ে দেবে, দুই দিক থেকেই ভালো হবে। কথাটা তুমি খারাপ বলনি, দেখি কি করা যায়। সুকান্তের মা শান্তি দেবী সমস্ত সম্পত্তি বড় ভাই রতনকে লিখে দিয়েছে, সেই কথা সুকান্ত জানতে পেরে যায়। এসব কি শুনছি মা? তুই কি শুনেছিস সেটা আমরা কিভাবে বলবো? সবাই বলা বলি করছে তুমি নাকি সমস্ত সম্পত্তি রতনদাকে লিখে দিয়েছো। হ্যাঁ, লিখে দিয়েছি, তাতে তোর কি? এটা কেমন কথা বলছো মা? এই সম্পত্তিতে অর্ধেক ভাগ তো আমারও আছে। হ্যাঁ, তুই কোনো কাজ করবি না, সংসারটা তো রতনই টানে, এর জন্য ওকে লিখে দিয়েছি। তোকে বলেছিলাম না পস্তাতে হবে? এই কাজটা কিন্তু মোটেও তোমরা ভালো করলে না, এ শেষ আমি দেখে নেব। তুই আমাকে হুমকি দিচ্ছিস নাকি? তুই কি শেষ দেখে নিবি? হ্যাঁ, বেশি করলে একদম বাড়ি থেকে বের করে দেব। এমনিতেও আমি এ বাড়িতে থাকবো না, সমস্ত কিছু তো তোমার নামে লিখে দিয়েছো, এখানে আমার তো কিছুই নেই, আমি নিজেরটাই নিজেই তৈরি করব। কিরে রতন, সুকান্ত তো রেগে বাড়ি থেকে চলে গেল। আরে মা, এসব নিয়ে তুমি চিন্তা করো না, কোথায় আর যাবে, যাওয়ার কোথাও জায়গা আছে নাকি? ফিরে আসবে, তুমি দেখে নিও। শান্তি দেবীর বড় ছেলে রতনের বউ বনলতা, ছোট ছেলে সুকান্তের কথা ভেবে শান্তি দেবী চিন্তিত হলে বনলতা কিছুটা সান্ত্বনা দেয়। আপনি এত চিন্তা করবেন না, আপনার বড় ছেলে নিয়মিত খোঁজ খবর রাখছে সুকান্তের। আমার মোটেও ভালো লাগছে না, ছেলেটা কদিন ধরে বাড়ি আসছে না। আপনার ছেলে নাকি নতুন বাড়ি তৈরি করেছে?
কি বলিস? সুকান্ত টাকা পাবে কোত্থেকে? বাড়ি তৈরি করবে যে। সেটা তো আর আমি বলতে পারছি না, আপনার বড় ছেলে বলল। সব জমি তো আমি রতনের নামে লিখে দিয়েছি, ও বাড়ি করলো কোথায়? আপনার বড় ছেলে বলল সুকান্ত নাকি গাছের ডালে নতুন বাড়ি তৈরি করেছে। কি বলিস? এখন কি সেখানেই থাকছে সুকান্ত? তা নয় তো আর বলি কি, সেখানে না থাকলে আর তো কোথাও থাকার জায়গা নেই। আমি বলি কি মা, সুকান্তকে একটা বিয়ে করিয়ে দিন। কেন বৌমা, হঠাৎ তুমি বিয়ের কথা বলছো কেন? এই যে সুকান্ত কোনোভাবেই সাংসারিক হচ্ছে না, বিয়ে করিয়ে দিলে অবশ্যই সাংসারিক হবে। কথাটা খারাপ বলনি, এটাই করতে হবে। শান্তিদেবী বনলতার কথা শুনে সিদ্ধান্ত নেয় সুকান্তকে বিয়ে করাবে এবং সেই ভাবনা অনুযায়ী সুকান্ত বিয়ে করিয়ে নতুন বউ রাধিকাকে বাড়িতে আনে। চলো চলো, ঘরে চলো। না না, আমি তো এ ঘরে যাব না। পাগলামি করো না সুকান্ত, বাড়িতে নতুন বউ নিয়ে এসেছো। আমি যেখানে থাকি আমার বউ সেখানেই থাকবে, এ বাড়িতে নয়। তুমি কোথায় থাকো? কোথায় আবার? গাছের ডালে ঝুলন্ত বাড়ি তৈরি করেছে, সেখানেই থাকে। না, সেখানে কিভাবে থাকবো? আমার ভয় করবে। তুমি আমার স্ত্রী, আমি যেখানে থাকবো তুমি সেখানেই থাকবে। আমার এখানে কোনো জমি জমা নেই। এইসব কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিয়ের আগে এইসব কথা বলেননি কেন? এখন তো সবটাই শুনলে। এখন যদি চাও আমার সাথে সংসার করো, না হলে চলে যাও, আমি গেলাম। যাও যাও রাধিকা, বিয়ের পর স্বামীর কথাই শুনতে হয়। তুমি তো এ ঘরে আসতে যাচ্ছিলে না, এখন বলো কেমন লাগছে? খারাপ লাগছে না, তবে ভয় করছে। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি মজবুত করে বাড়ি বানিয়েছি। সব জমি জমা তোমার থেকে কেড়ে নিল? এসব নিয়ে আমার আফসোস নেই, আমি নতুন করে নিজের জন্য এই বাড়িটি বানিয়েছি। আস্তে আস্তে আমার সব হবে, দেখে নিও। বাড়িটা অনেক সুন্দর, কিন্তু এখানে উঠতে তো ঝামেলা হচ্ছে সিঁড়ি বেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার যেহেতু কষ্ট হচ্ছে আমি নতুন করে সিঁড়ি তৈরি করে দেব, কেমন? কি হয়েছে কানাইদা, আমি তো মাঠে কাজ করতেছিলাম, এভাবে ডেকে পাঠালেন কেন? তোমার বড় ভাই রতন ডাকলে তুমি তো আর আসতে না, সেজন্য আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। আরে সেটাই তো জিজ্ঞেস করছি, তোমার যদি দরকার হয় আমি তোমার বাড়ি যেতাম, এখানে ডাকলে কেন? এখানে আজকে গুরুত্বপূর্ণ কথা হবে, সেজন্য তোমাকে ডেকেছি। একটা ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি হবে। কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না কানাইদা, একটু খুলে বলো। আমি তোমার বড় ভাইয়ের সাথে ব্যবসা করি, সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি তো, তো কি হয়েছে? হ্যাঁ, এতদিন তোমার ভাই সংসার চালাতে হিমশিম খাচ্ছিল, তুমি কোনো কাজ করছিলে না। সেই জন্য আমি বুদ্ধি দিয়েছিলাম তোমাকে যেন একটা শিক্ষা দেয় এবং সেই সাথে জমি নিজের নামে লিখে নিয়ে বন্ধক রেখে টাকা এনে যেন ব্যবসা দেয়। সেটাই তো করেছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে দাদা। তুমি ভুল বুঝো না সুকান্ত, এটা একটা পরিকল্পনা ছিল। দেখো এখন সংসারটা কেমন ভালোভাবে চলছে, তুমি কাজ করছো, তোমার ভাই ব্যবসা ভালো করছে, তোমার সম্পত্তি এখন তোমাকে ফিরিয়ে দিচ্ছে। এসব কি বলছো কানাইদা? হ্যাঁ রে ভাই, আমি সত্যিই বলছি। মা, আমি এবং কানাই মিলে এটাই পরিকল্পনা করেছিলাম। তোর জমি রেখে ব্যবসায় টাকা দিয়েছি, ভালো লাভ হয়েছে, সেখান থেকে তুইও টাকা পাবি, চিন্তা করিস না। কিন্তু আমি যে গাছের ডালে ঝুলন্ত বাড়ি তৈরি করলাম, তার কি হবে? কি আর হবে, মাঝে মধ্যে সেখানে গিয়ে আমরা একটু হাওয়া বাতাস খাবো। না না, আমি আর অলস হব না, কিছুতেই আর অলস হব না, এখন থেকে আমি কাজ করব। সুকান্ত তার ভুল বুঝতে পারে এবং দুই ভাইয়ের মধ্যে
ভুল বোঝাবুঝির পরিসমাপ্তি হয়। এরপর দুই ভাই মিলে একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।